বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে আজকে চলে এলাম দুটো প্রশ্নের ভিডিও নিয়ে। তো চলো প্রথম প্রশ্নের উত্তরটা শুরু করা যাক। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি। তুচ্ছ আচার বলতে কবি কী বুঝিয়েছেন? এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরুবালু রাশির তুলনা করা হয়েছে কেন? দেখো উত্তরটা শুরু করবে এইভাবে। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা কবিতায় তুচ্ছ আচার শব্দটি উল্লেখ আছে। কবি দেখিয়েছেন কিছু সংকীর্ণ ও অন্ধ আচরণ মানুষের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে। এগুলো মানুষকে হীনতা ও সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ রাখে। তাই কবি এদের বিরুদ্ধে সতর্ক করেছেন। এই প্রসঙ্গেই তুচ্ছ আচার ও মরুবালু রাশির তুলনা করা হয়েছে। দেখো 1 নাম্বার পয়েন্ট করবে তুচ্ছ আচার বলতে কী বোঝানো হয়েছে। কবিতায় তুচ্ছ আচার বলতে সেই সব আচরণ ও সংস্কারকে বোঝানো হয়েছে যা বিজ্ঞানসম্মত নয় এবং মানুষের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। এগুলো অন্ধ কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক জীবনযাত্রার অংশ। দেখো 2 নাম্বার পয়েন্ট করবে তুচ্ছ আচারের স্বরূপ। মানুষ যুগ যুগ ধরে নানা অধঃসংস্কারে আবদ্ধ থেকে সেই নিয়মেই পরিচালিত হয়েছে। এই অবৈজ্ঞানিক ও সংকীর্ণ মানসিকতার নিয়ন্ত্রক শক্তিকেই কবি তুচ্ছ আচার বলেছেন, যা মানুষকে কর্মবিমুখ ও পিছিয়ে দেয়। দেখো 3 নাম্বার পয়েন্ট করবে মরুবালু রাশির সঙ্গে তুলনার কারণ। মরুভূমির বালুকা রাশি শুষ্ক ও নিরস, সেখানে জলধারা প্রবাহিত হতে পারে না। তেমনি তুচ্ছ আচার ও মানব জীবনের মঙ্গলময় ধারাকে গ্রাস করে বিচার ন্যায় ও কল্যাণের পথে অগ্রসর হতে বাধা দেয়। দেখো 4 নাম্বার পয়েন্ট তুলনার তাৎপর্য। এই তুলনার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন তুচ্ছ আচার জীবনের জন্য অকল্যাণকর, তাই মানুষকে অন্ধ কুসংস্কার ত্যাগ করে জ্ঞান মঙ্গল ও বৃহত্তর চেতনার পথে এগোতে হবে। দেখো নেক্সট উপসংহার। অতএব তুচ্ছ আচার বলতে অন্ধ ও অবৈজ্ঞানিক সংস্কারকেই বোঝানো হয়েছে। মরু বালুরসের সঙ্গে তুলনা করে এর শুষ্ক ও ক্ষতিকর দিকটি স্পষ্ট করা হয়েছে। কবি চান মানুষ এসব পরিত্যাগ করুক, মঙ্গল ন্যায় ও মানবতার পথে এগিয়ে যাক, তবেই গড়ে উঠবে কুসংস্কার মুক্ত মানব সমাজ। এবার 2 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে করজাগরিত। কবি কাকে পীত সম্বোধন করেছেন? তার কাছে কবি কী প্রার্থনা করেছেন? দেখো উত্তরটা। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা কবিতায় কবি গভীর দেশপ্রেম ও আধ্যাত্মিক ভাবনা প্রকাশ পেয়েছে। পরাধীন ভারতবর্ষের অবক্ষয় দেখে কবি ব্যথিত হয়েছেন, তাই তিনি বিশ্বপিতার কাছে স্বদেশের জাগরণের প্রার্থনা করেছেন। দেখো 1 নাম্বার পয়েন্ট পীত সম্বোধন। প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ পীত বলে বিশ্ববিধাতা বা জীবন দেবতাকে ডেকেছেন। তার আশীর্বাদে তিনি একটি আদর্শ ও উন্নত স্বদেশ গড়ে উঠুক এই আশা করেছেন। দেখো 2 নাম্বার পয়েন্ট করবে কবির আত্মনিবেদন। নৈবেদ্য কাব্যের অন্যান্য কবিতার মতো এখানেও বিশ্বকবির জগৎ পিতার প্রতি গভীর আত্মনিবেদনের পরিচয় পাওয়া যায়। উপনিষদের আদর্শে দীক্ষিত রবীন্দ্রনাথ সত্য সুন্দর মঙ্গলের পূজারী হিসেবে স্বদেশের মঙ্গল কামনা করেছেন। দেখো 3 নাম্বার পয়েন্ট দেশের অবক্ষয় উপলব্ধি। পরাধীনতার অপমানে ভারতবর্ষের ঐতিহ্য সংকটে পড়েছে, এই বোধ কবিকে মর্মাহত করেছে। তিনি দেখেছেন দেশবাসী ক্রমে জ্ঞান বিমুখ ও কর্মবিমুখ হয়ে পড়েছে, ফলে জাতির সামগ্রিক অধঃপতন ঘটেছে। দেখো 4 নাম্বার পয়েন্ট নির্দয় আঘাত কামনার কারণ। কবি চান মানুষ নির্ভয়ে মাথা তুলে দাঁড়াক, ক্ষুদ্রতা ও অন্ধ আচার ত্যাগ করুক এবং কর্মমুখর জীবনে ফিরুক। তার বিশ্বাস বিশ্বপিতার কঠোর আঘাতেই আত্মবিশ্বাসীন জাতির জাগরণ সম্ভব। এই বিশ্বাসে তিনি জন্মভূমির সমুন্নতির জন্য প্রার্থনা করেছেন। দেখো নেক্সট উপসংহার। অতএব প্রার্থনা কবিতায় পীত বলতে বিশ্ববিধাতাকেই বোঝানো হয়েছে। কবি দেশের জাগরণ ও মানুষের শুভ চেতনার উন্মেষ কামনা করেছেন। পরাধীনতার অন্ধতা দূর করে জ্ঞান কর্ম মহত্বের পথে চলায় তার লক্ষ্য। বিশ্বপিতার কঠোর অনুপ্রেরণায় জাতির পুনর্জাগরণ সম্ভব, এই বিশ্বাসই কবিতার মূল সুর। তাই কবিতাটি দেশপ্রেম ও আধ্যাত্মিকতার সুন্দর সমন্বয়। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।